আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকে আপনাদের বাংলাদেশের সময় 5টা আর দিল্লির সময় 4:30টার সময় রাজনাথ সিং এবং অজিত দোভাল গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। গিয়ে তারা সাম্প্রতিক পরিস্থিতি ব্যাখ্যা করেছেন, যে পাহাড়ের কি অবস্থা, সেভেন সিস্টার থেকে শুরু করে আমাদের দক্ষিণ দিনাজপুরে আমাদের যে সৈন্য মোতায়েন হয়েছে সেটা কি জন্য হয়েছে তারও সমস্ত ব্যাখ্যা করেন তারা দুজনেই। অজিত দোভাল যে প্ল্যানটা গত 3 দিন আগে যে প্ল্যানটা ডিফেন্সের কাছ থেকে নিয়েছিলেন, সেই প্ল্যান একটা কপি তারা সঙ্গে নিয়ে গেছিলেন। নিয়ে গিয়ে কি সব আলোচনা হয়েছে সেটা আমরা জানতে পারবো না। প্রায় 20-25 মিনিটের একটা বৈঠক হয়েছে। বৈঠক হওয়ার পর তিনি জানিয়েছেন যে আমি যা বলি ভেবে চিনতে বলি। কারণ প্রসঙ্গটা উঠেছিল দেশে ফেরার ব্যাপারে। তো উনি যা বলেছেন যে আমার হিসেব তো অত সময় লাগবে না। তখন অজিত দোভাল হাসতে হাসতে জিজ্ঞেস করেন, আপনি কি করে বুঝছেন অত সময় লাগবে না? যে কার কি মুভমেন্ট হচ্ছে না হচ্ছে সবই তো আমি জানি, কি কৌশল ব্যবহার করা হচ্ছে সবই আমি জানি। তো এখানে সেগুলো 2-2 4 মেলানো আমার পক্ষে খুব একটা অসম্ভব নয়। আমি 15 বছর একটা দেশ চালিয়েছি, তার সমস্ত হিসেব নিকেশ করেই তো দেশটা চালিয়েছি। ছোট দেশ হতে পারে, আপনাদের 1/5 হতে পারে, 1/6 হতে পারে, কিন্তু তবু তো একটা দেশ, ইন্ডিপেন্ডেন্ট দেশ। তো আমি যাই হোক না কেন, আমি ডিসেম্বর বলেছিলাম অত সময় লাগবে না, তার আগেই আমি ফিরব। এবার আপনারা কি করবেন আপনারা দেখুন বলে পুরো অজিত দোভাল এবং রাজনাথ সিং এর ঘাড়ে ছেড়ে দিয়েছেন। এবার আপনারা বুঝে দেখুন, মানে আপনারা কি করবেন আপনারা বুঝে দেখুন। দুজনে মুখ চাওয়াচাই করছেন, অজিত দোভাল এবং রাজনাথ সিং। উনি কি বলতে চাইছেন? অজিত দোভাল মুচকি হেসে বলেন, ঠিক আছে, আপনি টাইম টু টাইম খবর পেয়ে যাবেন। তারপরে তো এই মিটিং তো শেষ হয়। এখন এতক্ষণের মিটিং, তার তো ডিটেলস তো আমরা পাবো না, কোনোদিনই পাবো না। যেমন 11 তারিখে এই গতকালকে আপনাদের 11 জনের সঙ্গে, গতকালকে না আজকে বোধহয় 11 জন নেতার সঙ্গে ওনার টেলিফোনিক কথাবার্তা হয়েছে। সবাই এই কথাটাই বলেছেন, আমি যা বলি ভেবেচিন্তেই বলি এবং আমি সময়ের আগেই ফিরবো। তোমরা মাঠ তৈরি করো, মাঠ তৈরি করো মানে আওয়ামী লীগকে পথে নামানোর ব্যবস্থা করো। কোথা দিয়ে ফিরবেন, কিভাবে ফিরবেন সে নিয়ে উনি কোনো কথা বলেননি। এদিকে আর একটা ব্যাপার উনি আলোচনা করেছেন যে পাহাড়ে তো এখন খুব খারাপ অবস্থা। আমিও খোঁজ নিয়ে দেখলাম, আজকে প্রায় 6টি এয়ার বোম্বিং হয়েছে মায়ানমার দ্বারা, এবং সেখানে 19 জন মারা গিয়েছেন আমরা আরাকান আর্মির, 19 জন। এখন তাদের দেহ পুরো উদ্ধার করা যায়নি, এত কাঁটা ঝোপ আছে এবং এত জঙ্গল, এত চড়াই উতরাই আছে, পাথরের রাস্তা, তার জন্য তাদের দেহ আনা হয়নি। তাই দেহগুলো আনার ব্যবস্থা করা হচ্ছে।
ওখানে প্রচুর বাংলাদেশি সৈন্য ওখানে মোতায়েন করা হয়েছে। এদিকে আবার একটা খবর পাওয়া যাচ্ছে যে রাঙামাটি অঞ্চলে কুড়িগ্রাম এবং লালমনিরহাট এসব অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী খুব টহল দিচ্ছে। সব খবর আমরা এই স্যাটেলাইট মারফত পাচ্ছি, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কত সেনা আছে না আছে তাও আমরা জানি, তারা কি অস্ত্র বহন করছে, তারা কি প্ল্যান করছে তাও আমরা জানি। কিন্তু সেগুলো বিষয় না। বিষয়টা যেটা হচ্ছে যে বুটস অন গ্রাউন্ডস হবেই, তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে 71 সালে বুটস অন গ্রাউন্ডস না করলে পরে তখন তো মিসাইল ছিল না, শুধু কামান দেখে আপনার পাকিস্তান বাহিনীকে সরানো যেত না। আর আমি বলেছিলাম আমেরিকা হাত পুড়িয়েছে এই ইরানের হাত দিয়ে, কারণ যতক্ষণ না পর্যন্ত সৈন্য নামাবে ততক্ষণ পর্যন্ত বুটস অন গ্রাউন্ড যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো দেশ দখল করা যায় না, কোনো দেশ না। আজকে ইসরায়েল এতে সফল হচ্ছে কেন? গাজা তাদের সৈন্য হু হু করে ঢুকছে এবং দখল নিচ্ছে, তাই শুধু বোমা মেরে মিসাইল মেরে ওই B2 মেরে বোমবাস্টার মেরে কাত করা যাবে না, কোনো দেশকে কাত করা যায় না। এমনকি ভারতও বাংলাদেশকে কাত করতে পারবে, এটাই সত্যি। অতএব বুটস অন গ্রাউন্ডস হবে, সেটা আন্দাজ করতে পারছে বাংলাদেশ সেনাবাহিনী। এদিকে ভারতবর্ষ যেটা প্ল্যান করেছে, আপনাদের মনে আছে মিয়ানমারের প্রেসিডেন্ট ভারতবর্ষে এসেছিলেন, তখন তাদের মধ্যে একটা চুক্তি হয়। পরবর্তীকালে জানা গেছে যে মিয়ানমার ভারতের সঙ্গে হাত মিলিয়ে ভারতের যে সমস্ত নিবেশ আছে সেগুলোকে সুরক্ষিত রাখবে, আর যাবতীয় অস্ত্র শস্ত্র সমস্ত ভারত দেবে। এই পাহাড়টাকে ওই দখল মুক্ত করতে হবে, অর্থাৎ অশান্তিটা জিইয়ে রাখো। এদিকে কিছু ট্রুপকে আটকে রাখা, রাঙামাটির দিকে কিছু ট্রুপকে আটকে রাখা, কুড়িগ্রাম ওই অঞ্চলে আটকে রাখা। অর্থাৎ আমার যা মনে হচ্ছে প্ল্যানটা হচ্ছে যে শেখ হাসিনার দেশে ফেরার আগে দেশে একটা তুমুল অশান্তির সৃষ্টি হবে, সেটা সেনা মধ্যে দিয়ে হোক অথবা আপনার প্রশাসনিক দিক দিয়ে হোক, রাজনৈতিক নেতাদের মধ্যে দিয়ে হোক, একটা তুমুল অশান্তির সৃষ্টি হবে। অশান্তি মানে সিদ্ধান্তহীনতায় সব ভুগবে। মানে দুদিক দিয়ে যদি আক্রমণ হয় তাহলে পরে একটা ছোট দেশের পক্ষে, যার সীমিত সেনাবাহিনী, সীমিত গোলাবারুদ, তার পক্ষে সম্ভব নয় টিকে থাকা। বিশেষ করে ভারতের বিরুদ্ধে টিকে থাকা সম্ভবই নয়। আর ভারত যদি শুধু 7 সিস্টার দিয়ে ঢুকবে তা তো নয়, এই দক্ষিণাঞ্চলে যত আপনার বর্ডার আছে সেই সমস্ত বর্ডার দিয়ে ওরা ঢুকবে। তাহলে কত ভাগ করতে হবে? আপনাদের ওয়ার্কিং ফোর্স যা আছে 1,60,000, তাই কত ভাগ করতে হবে? কতগুলো ভাগে বিভক্ত করলে একটা করে ব্যাটালিয়নও হয়তো হবে না। যা সে তো পরের কথা। এখন শেখ হাসিনা যেটা বলেছেন, তিনি খুব ভেবেচিন্তে কথা বলেছেন, এবং তিনি যখন বলেছেন তিনি ডিসেম্বরের আগে তিনি ফিরবেন, এবং একটা ইঙ্গিত যেটা অজিত দোভালকে দিয়েছেন। অজিত দোভাল জিজ্ঞেস করেছেন আপনার কবে ফেরার প্ল্যান রয়েছে? আপনি তো বলছেন যে আমি না ভেবে চিনতে বলি না। তখন বলেছে আগস্ট মাসটা কেটে যাক, অর্থাৎ
সেপ্টেম্বর মাস কিন্তু কেটে যাক এ কথা উনি বলেননি, উনি শুধু বলেছেন আগস্ট মাসটা কেটে যাক, তারপরে আমি ডেট ঠিক করে আমি জানাবো। সবার প্রথমে ভারত সরকারকে নিশ্চয়ই জানাবো। এর মধ্যে ভারত সরকার একটা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার জন্য বাংলাদেশ হাই কমিশনের ওপরে চাপ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ হাই কমিশনার বলেছে আমি সরকারের সঙ্গে কথা বলবো, সরকারের সঙ্গে কথা বলে আমি ঠিক করব। শেখ হাসিনা সেটা শুনে বলেছেন আমার ট্রাভেল ডকুমেন্ট দরকার নেই, আমার জনগণই আমার ট্রাভেল ডকুমেন্ট, তারাই আমায় বরণ করে নেবে। আমি দেশের প্রধানমন্ত্রী ছিলাম, আমি চলে এসেছি, আবার আমি ফিরবো। দেশের প্রধানমন্ত্রী আমার কূটনৈতিক পাসপোর্ট একটা সরকার জোর করে বাতিল করেছে, তার কি মূল্য আছে? জনগণ যদি আমার সহায় থাকে, যে জনগণের জন্য আমি ফিরছি, তারা যদি আমার সহায় থাকে, তাহলে সেই মানুষের কোনো ট্রাভেল ডকুমেন্টের প্রয়োজন হয় না। ফলে আপনারা আর বারবার অনুরোধ করবেন না, আমি ট্রাভেল ডকুমেন্ট ছাড়াই আমি ঢুকে যাব এবং দেখবো আমায় কি আটকায়। গুলি চালালে গুলি চালাবে, বুক পেতে দেবো, তো তারপরে যা হবে সেটা বাংলাদেশ সহ্য করতে পারবে না। তো এই খবরটি জোগাড় করতে করতে আমার অনেক বেলা হয়ে গেল। মানে দিল্লি হয়ে এই খবর আসে এখানে, তাই আমি 1:30টার সময় মানে দুপুর 2টোয় আপনাদের ওখানে যে খবরটা হয় সেটাতে আমি এটা দিতে পারিনি। এই খবরটা আমি এখন দিলাম। আগামীকাল যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমি আপনাদের আপডেট দেব, যে পাহাড়ে আপনাদের কি অবস্থা, লেটেস্ট কি অবস্থা, কতগুলো জায়গা বেদখল হয়েছে, কতগুলো জায়গা আরাকান আর্মি দখল করেছে, এবং আরসার কি অবস্থা, শান্তি বাহিনীর কি অবস্থা। তো 1000টা গ্রুপ রয়েছে, ইউডিএফ অনেক হাজার গ্রুপ রয়েছে। তো আজকে যে 11 জনের সঙ্গে কথা হয়েছে তার, সেখানেও তিনি নিশ্চিত করেছেন যে আমি খুব তাড়াতাড়ি ফিরব এবং জানিয়েই ফিরব, দেখি কি করে। তার এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে তো আজকে সরকার? দুদিকে যখন যুদ্ধ হবে, দুই ফ্রন্টে, একদিকে হচ্ছে মায়ানমারের সঙ্গে লাগিয়ে রেখে দিয়েছে, একদিকে ভারতের 3-4 ফ্রন্টে যুদ্ধ, সামলাতে পারবে তো? অর্থনীতিতে এই অবস্থা। যাই হোক, এখন দেখা যাক, আগামীকাল আপনার সঙ্গে দেখা হবে। তারেক রহমানের সরকার গঠনের প্রায় তো কয়েক মাস হয়ে গেল, 5 মাস বা 6 মাস। এই প্রথম তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিছু গুরুত্বপূর্ণ রদবদল করছেন। এই নিয়োগ বদলিগুলা কেমন হলো সেটার উপর মূলত আলোচনা থাকবে। আর আমার সব আলোচনার উদ্দেশ্য একটা, যে আমি চাই জননেত্রী শেখ হাসিনা আমার আলোচনাগুলো শুনবেন। তো চাইলে তো আর হয় না, তার তো সময় নেই, এই সময় সেটা প্রত্যাশা করাও সঠিক না। তাই আমি চাই যে শেখ হাসিনার প্রতিটা সৈনিক আমার আলোচনাগুলি শুনবেন। আর একটা ভূমিকা রাখার আছে, আমি যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনা করার শেষে হয়তো আপনারা অনেকে বলবেন যে না, অনেক কিছু জানলাম। আসলে বিষয়টা সেভাবে দেখার অবকাশ নাই। আমি যা কিছুই আলোচনা করি না কেন, না জেনে না বুঝে আমি কোনো কথা বলি না। ফলে আমাকে আসলে কোনো কথা প্রত্যাহার করতে হয় না। হ্যাঁ, কোনো জায়গায় ইনফরমেশন গ্যাপ থাকতে পারে, ভুল থাকতে পারে, স্মৃতি অনেক সময় আপনার বেইমানি করে, এছাড়া কিন্তু আমি যেই যুক্তিগুলো দেই, যেই বিষয় আমি আলোচনা করি, আমার যে থট প্যাটার্ন, এটাকে আমি নির্ভুল মনে করি
এটাকে যারা চ্যালেঞ্জ করবেন তাদেরকে অবশ্যই সাধুবাদ দিব যে চ্যালেঞ্জ করবেন, কিন্তু সেই জায়গায় আমার কোনো ফাঁকি নাই বা নিজস্ব কোনো দুর্বলতা নাই। আমরা যেটা শুনতে পাচ্ছি, যেটা আজকে সবচেয়ে বড় খবর হিসাবে দেখা দিয়েছে, যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের কাজিন একজন ব্রিটিশ নাগরিক আইরিন খানকে বিএনপি সরকার আমাদের জাতিসংঘ সদর দপ্তরে যে পার্মানেন্ট মিশন আছে সেখানে তাকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে প্রতিমন্ত্রীর মর্যাদায়। প্রতিমন্ত্রীর মর্যাদায় আইরিন খানকে নিয়োগ দেওয়াটা মোটেই বড় কিছু না। আইরিন খান ইতিমধ্যে মোটামুটি যে পরিমাণ পরিচিত এবং তার যে প্রমিনেন্স, তাকে মন্ত্রী হিসাবে নিয়োগ দিলেই হয়তো বা আরো উপযুক্ত হতো, ভারত যেমন দীনেশ ত্রিবেদী সাহেবকে দিয়েছে। সেটা বড় বিষয় নয়। আইরিন খানকে নিয়োগ দিয়ে কি তারেক রহমান সাহেব নেপোটিজম করলেন, মানে আত্মীয়কে নিয়োগ দিলেন? আমি সেটাও মনে করি না। আইরিন খানের যে যোগ্যতা, সেটা আসলে এই ধরনের যোগ্য লোককে নিয়োগ দিলে কিন্তু সেটা নেপোটিজম হয় না। যে জায়গাটা খটকা আছে সেটা হলো উনি একজন ব্রিটিশ সিটিজেন। আমাদের কিন্তু এই ব্রিটিশ সিটিজেন ইত্যাদিকে বাংলাদেশ তো অবশ্যই এটাকেও আর এখন বড় করে ধরবো কেন, 2024 জঙ্গি উত্থানের পর তো 7-8 দেশের সিটিজেন ইউনুসকেই আমরা বাংলাদেশে ডাকাতি করার জন্য নিয়োগ করেছিলাম, এবং তার সাথে প্রচুর বিদেশি ডাকাতকে আমরা নিয়ে এসেছিলাম। আলী রিয়াজ, আরো কত কত, একটা ছেলে তো তৈয়ব না কি যেন, সে আবার চলে করেছে, ডাকাতি করে সে চলে গেছে। ইউনুসের সেও কিন্তু জার্মানি না কোথায় থাকে, তৈয়ব না কি আমি জানি না, নামগুলো আমার এত মনে থাকে না। এইসব জঙ্গিরা কোথা থেকে উঠে এসছে, আবার কোথায়, সবার নাম মনে রাখতে হবে এমনও কোনো বিষয় নেই। সে বোধহয় আইসিটি বিষয়ক কিছু ছিল। একদম দেখেন, ডাকাত দল ঝাঁকে ঝাঁকে এসে আবার ঝাঁকে ঝাঁকে চলে গেছে। ইউনুসের সময়ের ডাকাতিটা দেখেন আপনারা একটু। শুধু বাংলাদেশের মানুষ প্রচুর দারিদ্র স্বীকার করে, হ্যাঁ, ইউনুসের এই যে 2 লক্ষ কোটি টাকা নাকি ঋণ করেছে 1 বছর 2 বছর রাষ্ট্র শাসন করতে গিয়ে, সেইটা মেনে নিয়েও কিন্তু ইউনুসকে এখনো বাংলাদেশের মানুষ নিজের দেশে থাকতে দিচ্ছে, খেতে দিচ্ছে, এবং সে সব ধরনের আনন্দ উল্লাস, তার লামিয়া সবই ঠিক আছে আর কি। আইরিন খান ব্রিটিশ সিটিজেন। উনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নামক যে ব্রিটিশ বেসড আন্তর্জাতিক মানের কি বলবো মানবাধিকার সংস্থা, সেটার সেক্রেটারি জেনারেল ছিলেন দীর্ঘ 8-9 বছর, 2001 থেকে 2009 সাল পর্যন্ত, যেটা খুবই প্রেস্টিজিয়াস একটা সংগঠন। কিন্তু প্রেস্টিজিয়াস সংগঠন হলেও তো যুক্তরাজ্য রাষ্ট্রটা যে ইসলামিক মৌলবাদ দ্বারা দখল হয়ে গেছে, সেটা তো আসলে তারা ঠেকাতে পারেনি। তারা এগুলো ভাবে হয়তো ভিন্ন ব্যবস্থা করবে। ইংরেজদের তো আর বুদ্ধি শুদ্ধি কম নেই। আইরিন খান সম্ভবত আনঅফিসিয়ালি হয়তো ইউনুসের গভর্নমেন্টকেও বিভিন্নভাবে সহায়তা করতে পারে। একটা জিনিস আমরা দেখেছি, আইরিন খান, আমি যেটা বুঝি যে পাকিস্তানি সেকুলার যে জিনিসটা আপনাদের বুঝতে হবে, আসলে বাংলাদেশের সর্বনাশটা বুঝতে হলে পাকিস্তানি সেকুলারটা বুঝতে হবে। আমার আগামী কাল রাত 9টায়, অর্থাৎ বাংলাদেশে আজকেই রাত 9টায়, এখন তো সকাল হয়ে গেছে, আমি যে স্পেশাল সিরিজটা করছি জুলাই জঙ্গি উত্থানের উপর, সেই সিরিজে এই পাকিস্তানি সেকুলারদের নিয়ে আরেকটা আলোচনা বের হবে, তারপরে আরেকটা। এদেরই সদস্য হলেন আপনার এই আইরিন খান। আইরিন খান সবই ঠিক আছেন, উনি মানবাধিকার কর্মী, মানবাধিকার বোঝেন, সেগুলো নিয়ে উনি কলাম টলাম লেখেন, এবং বিখ্যাত প্রতিষ্ঠানের উনি প্রধান ছিলেন, সবই ঠিক আছে। কিন্তু আমাদের দৃষ্টিতে উনি একজন পাকিস্তানি সেকুলার। পাকিস্তানি সেকুলারদের স্বপ্নটা কিন্তু আপনাকে বুঝতে হবে। পাকিস্তানি সেকুলারদের স্বপ্ন হলো পাকিস্তান অথবা পাকিস্তানের প্যারালাল কোনো রাষ্ট্র।
আমাদের মুক্তিযুদ্ধে যে অসাম্প্রদায়িক আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্র গঠনের স্বপ্ন যেটা ছিল, সেটা পাকিস্তানি সেকুলার লোকগুলাও হয়তো দেখে, কিন্তু সেটা পাকিস্তানের আদলে কি তার মূল ফাউন্ডেশন হবে ভারত ঘৃণা এবং হিন্দু ঘৃণা। এই জোটেরই একজন নাগরিক হলেন আমাদের নাগরিক, বাংলাদেশে তো বলা যাবে না, ব্রিটিশ সিটিজেন আইরিন খান, এবং তাকে জাতিসংঘের সদর দপ্তরে দেয়া হয়েছে। এটা আইরিন খানের জন্য একটা বড় প্রাপ্তি। উনি তো অনেক বড় বড় পজিশনে ছিলেন, তারপরেও একটা দেশের রাষ্ট্রদূত হিসাবে জাতিসংঘের সদর দপ্তরে বসা, চাইলে বিভিন্ন দেশের মন্ত্রীদের সাথে বৈঠক করতে পারা, ইউএস সেক্রেটারি অফ স্টেট, এইভাবে বড় বড় লোকের সাথে ওইখানে ফর্মালি অনেক কথাবার্তা বলার। ছোট ছোট অনেক কমিটি হয়, কমিটিতে থাকলে সেই জায়গায় আবার সাপোর্টের জন্য এই বড় বড় দেশের অনেক সময় প্রেসিডেন্টদের সাথেও দেখা হয়ে যায়, পিআরদের, অনেক হোমরা চোমরাদের সাথে নতুন করে আপনার কথা বলার সুযোগ হয়। এটা যেমন আইরিন খানের জন্য একটা বড় সুযোগ, আবার তারেক রহমানের জন্য একটা বড় সুযোগ যে 2024 থেকে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন শুরু হয়ে গেছে, যেটা ইতিহাসের সেরা বলতে পারেন। এটা আমরা একবার দেখেছিলাম 2001 সালে তারেক রহমান তো না, তখন বেগম খালেদা জিয়া সরকার আসার পর, হিন্দু নিধন, আওয়ামী লীগ নিধন। 2024-এ এটা মোটামুটি আওয়ামী লীগ নিধন, হিন্দুদের নিধনটা হয়তো বা কম হয়েছে, অনেকে এটা মানতেই চায় না। হিন্দু নিধন বলে যে না, এরা আওয়ামী লীগ করে দেখে এদেরকে নিধন করা হচ্ছে, হিন্দু হিসাবে নিধন করা হচ্ছে না। তো এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন আইরিন খান জাতিসংঘের, অবশ্য ইউএন নিউ ইয়র্কের অফিসে মানবাধিকার নিয়ে আলোচনা কম হয়, সেটা আলোচনা হয় জেনিভাতে, সেটা নিয়েও কথা বলবো। সেখানেও একজন হোমরা চোমরাকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে খবর এসছে। আইরিন খান কিন্তু তারেক রহমানের সরকারকে নিশ্চিতভাবে আপনার সহযোগিতা করতে পারবে। আর মানবাধিকার বলুন, ইত্যাদি বলুন, এগুলোর বিষয় তো বুঝতেই পারছেন যে আসলে জাতিসংঘ এইসব হলো আসলে কোনো বিষয় না। জাতিসংঘ ইত্যাদি যদি সত্যিকারের মানবাধিকার নিয়ে এদের যদি জেনুইন আপনার খোঁজ খবর থাকতো তাদের মধ্যে, বা আপনি যদি তাদেরকে সত্যিকার অর্থে তাদের উপর আপনি আস্থা রাখতে পারতেন, তাহলে তো ওই যে অস্ট্রিয়ান নাগরিক ভলকার টুর্ককে দিয়ে ইউনুস এত বড় জালিয়াতি রিপোর্ট বের করতে পারে না, পারতো তো না। ফলে যেটা আওয়ামী লীগকে বুঝতে হবে যে জাতিসংঘ বলুন, যেখানেই বলুন, যোগ্য লোক অনেক কিছু করতে পারে, যেটা আওয়ামী লীগ সরকার মোটা দাগে ব্যর্থ আর কি যোগ্য লোক নিয়োগ দিতে। এইখানে আসবো, আরো অনেক কথা আছে, আসলে কথার তো শেষ নাই। তারেক রহমান যোগ্য লোক নিয়োগ দিয়েছেন, ওনার সরকার মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, আওয়ামী লীগ নিধন করে যাচ্ছে, ইউনুস নিধন করেছে। এই যোগ্য লোকগুলো এখন আওয়ামী লীগের বিএনপি সরকারকে নিশ্চিতভাবে ভালোভাবে ডিফেন্ড করবে জাতিসংঘে, এটা প্রত্যাশিত। সেখানে নাকি আবার দ্বিতীয় ডেপুটি চিফ অফ মিশন হিসাবে নিয়োগ দিচ্ছে ওয়াহিদুজ্জামান নামে এক বিএনপি অ্যাক্টিভিস্টকে। এইটা যেটা হবে, আইরিন খান এবং ডেপুটি চিফ অফ মিশন, এরা তো দূতাবাস কিভাবে চলে এগুলো জানে না। ফলে দূতাবাস তারও নিচের যেসব ফরেন সার্ভিসের অফিসাররা থাকবে তাদের উপর অনেকটা নির্ভরশীল থাকবে। এবং সবসময় আসলে রাষ্ট্রদূত এইরকম রাজনৈতিক নিয়োগ দিলে, অন্তত ডেপুটি চিফ অফ মিশন যদি ফরেন সার্ভিস থেকে করে, তাহলে রাজনৈতিক সরকারগুলো একটু ভালো সুবিধা পায়। এই জায়গায় বিএনপি একটু হয়তো রিস্ক নিয়েছে। সেখানে সঞ্চিতা হক নামে একজনকে নিয়োগ দিয়েছিল বলে শুনছিলাম, তাকে আবার ওরা একেবারে কম্বাইন্ডলি এটার বিরুদ্ধে ক্যাম্পেইন করছে, বিএনপি জামাতের যারা যারা অ্যাক্টিভিস্ট আছে, ওই জন্য বোধহয় ওই নিয়োগটা বাতিল করে এই ওয়াহিদকে দেয়া হয়েছে। সরকারি অফিসারদের হয় কি, সরকারি অফিসারদের আপনি কখনো দলীয় হিসাবে খুব একটা বিবেচনা করে লাভ নাই। আবার
দেশের প্রয়োজনে আমার মতো তো কেউ আসবে না। আমি তো কখনোই দলীয় ছিলাম না, আমি যেখানে কাজ করছি সব জায়গায় আমার অন্যরকম ছিল, কিন্তু সেটা ভিন্ন জিনিস। তবুও এই ক্যাম্পেইনের কাছে রাজনৈতিক দলগুলা মাঝে মধ্যে সম্মান দেখাইতে হয় ক্যাম্পেইনকে। আর মোটা দাগে ফরেন মিনিস্ট্রি তো আওয়ামী লীগের ঘাঁটি না, এটা হলো জামাত বিএনপির ঘাঁটি। তো সেই দিক থেকে তারেক রহমান সরকারের বেশি চিন্তা করারও নাই। তবুও সাম্প্রতিক যে খবর, পত্রিকায় যে খবর দেখলাম, সেই নিয়োগগুলো যেভাবে তারেক রহমানের সরকার দিলেন, এটাতে বোঝা যায় যে মানে প্রশাসনিকভাবে তারা কতটা চিন্তা করেন যে তাদের নিজেদের লোকজনকে জায়গা মতো বসানোটা কতটা গুরুত্বপূর্ণ। আর আওয়ামী লীগের মন্ত্রীরা, অন্তত ফরেন মিনিস্ট্রিতে আমি কখনোই এটা দেখি নাই, তাদের সেই সিক্সথ সেন্সও ছিল না, অতি দুর্বল আর কি এই দিকগুলো থেকে। খুব বেশি আসলে বদনাম করলেও লাভ নাই, ঘুরে ফিরে 2-4 জনের উপরই তো বদনাম আসে। কিন্তু এটা যদি জননেত্রী শেখ হাসিনা চিন্তা করেন বা উচ্চ পর্যায়ে চিন্তা করে, তাহলে ঠিক হতে পারে, না হলে ভবিষ্যতেও এটা চলতে থাকবে। আবার 24শে আগস্ট, হ্যাঁ 24 সালের 5 আগস্ট ঘটে যাবে। এটা সবসময় দেখা যায় যে একেবারে আওয়ামী লীগের নেতা কর্মী সবাই আসলে শেখ হাসিনার প্রতি অন্যায় করেছেন। তারা কখনো দল এবং দেশ, মুক্তিযুদ্ধের চেতনা এগুলো নিয়ে ভাবেননি। আর তারেক রহমান তো কিছুই ভাবা লাগছে না। দেখেন, উনি যাকে ফরেন সেক্রেটারি হিসাবে নিয়োগ দিতে যাচ্ছেন বলে খবর বেরিয়েছে, তিনি হলেন সালাউদ্দিন নোমান চৌধুরী, যাকে আইরিন খান রিপ্লেস করবেন। সালাউদ্দিন নোমান চৌধুরী অত্যন্ত সৎ একজন কর্মকর্তা। উনি করত, বুয়েটে বিএনপি ছাত্রদল এগুলোর নেতা টেতা ছিল, আমরা শুনতাম। তো এখন মনে হচ্ছে হয়তো ছিল, না হলে তো খোঁজ খবর করে এরকম ব্যক্তিকে বের করা, এটা তো তাদের বোঝা যায় যে হোমওয়ার্কটা খুব ভালো। যাই হোক, আমি নিজে জানি না নোমান চৌধুরী কি ছিলেন না ছিলেন, বাট আমি যেটা জানি যে উনি অত্যন্ত সৎ মানুষ। যদিও ফরেন মিনিস্ট্রিতে অসৎ লোকজন তেমন টাকা পয়সা বানাতে পারে না, খুব যারা অসৎ লোক তাদের জন্য ফরেন মিনিস্ট্রি জায়গাও না। তবুও অনেকে চুরিদারি করে, তেল নুন পেঁয়াজ এগুলো চুরি করে। এই দিক থেকে নোমান চৌধুরী খুবই খাঁটি একজন মানুষ, এবং মোটামুটি তার দেশপ্রেমও আছে। মোটামুটি না, তার মতো করে, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে একজন দেশপ্রেমিক বলা যায়। আমি সুনাম করছি দেখে না, হাত নিয়োগ বাতিল করে দে, যদিও সেটা করবে না। বিএনপি এতটা কাঁচা না আওয়ামী লীগের মতো, আমার সেটা মনে হয় না। নোমান সাহেবের এই তার সততার বেশ কিছু উদাহরণ আছে আর কি, যেটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। আমি মনে করি যে রাষ্ট্রের ক্ষমতা হাতে পেয়ে যারা চুরিদারি করে, সেটা আসলে খুবই খারাপ কাজ। যেমন বিএনপির খুব বিখ্যাত ফরেন সেক্রেটারি ছিলেন শমশের মবিন চৌধুরী, কে ওনার হাত টানের অভ্যাস ছিল, চুরির অভ্যাস ছিল, আদারওয়াইজ খুব ভালো। এই নোমান চৌধুরী আবার তার বিপরীত আর কি, বিপরীত একজনকে পাওয়া গেল। নোমান চৌধুরীর সাথে আরো অনেক ঘটনা আছে, সেগুলো বলে আসলে এই ভিডিওটা দীর্ঘ করতে চাই না, ওটা আরেক আলোচনা করব, চুরিদারি নিয়ে হয়তো একদিন। আমি আসলে ফরেন মিনিস্ট্রি, ফরেন সার্ভিস, কূটনীতি এসব ব্যাপারে বেশি বেশি আলোচনা করব। আসলে আমাদের একটা ভবিষ্যতে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্য এই জায়গাটা ভালো করে আসলে তৈরি করা দরকার। তো আশা করি আপনারা শুনতে থাকবেন আর কি, একটু সহযোগিতা করবেন, এই ভিডিওগুলো সব জায়গায় দিবেন। মাঝে মধ্যে লম্বা হয়ে যায়, কথা তো ছোট করে বলা যায় না, আর আমি তো আসলে বোঝেনি, এই জায়গায় তো আমি পারঙ্গম না। তারপরে এখন যে ফরেন মিনিস্টার, ফরেন সেক্রেটারি আছে আসাদ আলম সিয়াম, তাকেও দিল্লিতে নিয়োগ দেওয়া হচ্ছে হাই কমিশনার হিসাবে। এটাও কিন্তু বিএনপি সরকারের জন্য একটা ভালো নিয়োগ আমি মনে করি। আসাদ আলম সিয়ামও যোগ্য মানুষ, নরম সরম, ভদ্র, কিন্তু রেসপন্সিবল অফিসার। আর একজনকে নিয়োগ দিল ইউকেতে হাই কমিশনার করে। উনি সর্বশেষ আওয়ামী লীগ সরকারের সময় এই সালাউদ্দিন নোমান যেখানে আছেন এখন, আইরিন খান যেখানে যাচ্ছেন, সেখানে ছিলেন।
আব্দুল মুহিত, তাকে ইউনূস ডাকলো শেখ হাসিনার রাষ্ট্রদূত হিসাবে, পরে ডেকে আবার তারাই ফরেন সার্ভিস একাডেমির রেক্টর করেছিল। পদটা সম্মানিত, বাট অত বেশি গুরুত্বপূর্ণ না। আমি ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ মনে করি, কারণ ওইখানে আমাদের তরুণ ডিপ্লোম্যাটরা তৈরি হয়। মুহিত সাহেব ও ভদ্রলোক, এগুলো কিন্তু সবাই কিন্তু বিএনপি পন্থী কিন্তু যোগ্য কর্মকর্তা। মুহিত সাহেব আবার প্রফেশনালও বলতে পারেন, কারণ তারা তো আওয়ামী লীগ সরকারের সাথে যোগ্যতার সাথে কাজ করেছে। আর মুহিত সাহেবের সুবিধা হলো উনি সিলেটের মানুষ, ধারণা করি আমাদের যে, তাকে তো আমি আসলে খুব সম্মানের চোখে দেখি না, তারেক রহমানের যে উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ক হুমায়ুন কবির, সেও সিলেটের। আবার আমাদের আগে অনেক মন্ত্রীরা, এই আমাদের মোমেন সাহেবও সিলেটের ছিলেন। সিলেটের মানুষজন আবার সিলেট বলতে অন্ধ, এই ব্যাপারে তাদের কোনো, সেইখানে কোন দল কি করে এগুলো তাদের কাছে কোনো বিবেচ্য বিষয়ই না। এটার ফরেন মিনিস্ট্রিতে এই জন্য সিলেটের লোকজন সব সময় ভালো করতেন। এই মুহিত সাহেব আবার সেই মুক্তিযোদ্ধা শমশের মবিন চৌধুরী যখন ফরেন সেক্রেটারি ছিল, তার ডাইরেক্টর ছিলেন, এবং তখন থেকে মুহিত সাহেব ভালো অফিসার হিসাবে পরিচিতি পেতে থাকেন। এবং আমি বুঝতে পারি, যেটা বোঝা যায় সেটা হলো যে আমাদের ইউকেতে যে কমিউনিটি আছে, এটাকে হ্যান্ডেল করা আসলে খুবই কঠিন। এত বড় একটা কমিউনিটি, এবং এটার যে এখানে অনেক হোমরা চোমরা, অনেক দুইজন তো গিয়ে মন্ত্রী এমপি হলো এবারে, মালেক এবং এই হুমায়ুন কবির তারেক রহমানের সাথে গিয়ে এই জায়গাটা আসলে চালানোর মতো যোগ্য লোক তো খুব কম আছে। সেই দিক থেকে এটাও কিন্তু খুব খাঁটি, একেবারে যোগ্য লোকের জন্য একটা যোগ্য পদ তারেক রহমান সাহেব দিয়েছেন। মুহিত সাহেবের নিশ্চিতভাবে সেই ক্যাপাসিটি আছে। এই ইউকের মতো, ইউকেতে যেই বিশাল আমাদের যে বড়, কত 0.5 মিলিয়ন তো হবে, বেশিও হতে পারে, যে কমিউনিটি, তার মধ্যে আবার সিলেটি বেশি। তো মুহিত সাহেবের নিয়োগটাও কিন্তু তারেক রহমানের বা বিএনপি সরকারের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে অবশ্যই একটা ভালো নিয়োগ হয়েছে। আরেকটা নিয়োগ হয়েছে যেটা হলো রিয়াজ হামিদুল্লাহ, দিল্লিতে যে হাই কমিশনার আছে, খবর এসছে যে তাকে জেনিভাতে ইউএনের যে অফিস আছে জেনিভাতে, সেই অফিসে, সেটাও আমরা বলি পার্মানেন্ট মিশন, সেখানে স্থায়ী প্রতিনিধি বা রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিচ্ছে। এইটাও দেখেন খুবই সুচিন্তিত বলবো যে একটা নিয়োগ, কারণ রিয়াজ হামিদুল্লাহ তো এই বিএনপি জামাত এই সরকারগুলোকে এই হিউম্যান রাইটস ভায়োলেশন যা করছে, এগুলোকে ডিফেন্ড করার জন্য তার জান দিয়ে দিবে। রিয়াজ হামিদুল্লাহকে তারা ভালো জায়গায় নিয়োগ দিয়ে দিল। এই যে কয়টা নিয়োগ বললাম, এর মধ্যে একমাত্র রিয়াজ হামিদুল্লাহর হাত টানের অভ্যাস আছে, অর্থ বানাতে জানে। বাকিগুলো তো আইরিন খান সম্পর্কে তো আমি জানি না, টাকা পয়সার ব্যাপার, আর সে তো আসলে এদিকে তার ধান্দা থাকবে না আশা করি। বাকি যে কয়েকজন, এরা আবার সৎ মানুষ আর কি। তো সততার একটা মূল্য আছে, সেটা তারেক রহমানের দিক থেকে যদি আমরা এটা দেখি যে উনি সততার মূল্য দিয়েছেন, এফিসিয়েন্সির মূল্য দিয়েছেন, তার রাজনৈতিক আদর্শের প্রতি মূল্য দিয়েছেন। এই 4-5টা গুরুত্বপূর্ণ নিয়োগে আমি যদি প্রশ্ন করি আমাদের আওয়ামী লীগ সরকারকে, তারা কি এই ধরনের গুরুত্বপূর্ণ নিয়োগে এই ধরনের এফিসিয়েন্সি দেখাতে পেরেছিলেন? এটা ঠিক যে ফরেন মিনিস্ট্রিতে খুঁজে পেতে হয়, এই মুক্তিযুদ্ধের পক্ষের তো অফিসারই নাই, কিন্তু না থাকলেও তো আপনার প্রশাসনিক দক্ষতা বলে তো একটা কথা আছে। সেই জায়গায় তো আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার অত্যন্ত দুর্বল ছিল। যা হোক, এই আলোচনা অনেক দূর টেনে নেওয়া যায়, এই আলোচনাগুলো আমি চালিয়ে যাব যাতে সবাই জানতে পারেন। আর আমাদের ভবিষ্যতে মুক্তিযুদ্ধের পক্ষ থেকে যারা মন্ত্রী হবে, যারা এমপি হবে, যারা দেশ চালাবে, তারা যদি আমার আলোচনাগুলো নিয়মিত শিখে ভবিষ্যতের জন্য তারা
কিছু চিন্তা ভাবনা বের করতে পারে, তাহলে আসলে এই আলোচনাগুলোর সার্থকতা আছে, নতুবা তো কিছুই নেই। ইন্ডিয়ার জ্বালানি, ইন্ডিয়ার ডিজেলে, মোটরসাইকেলে, ওই মোটরসাইকেলটাও ইন্ডিয়ান, খাই ইন্ডিয়ান পেঁয়াজ, খাইছে ইন্ডিয়ান ডিম, ইন্ডিয়ান চালে ভাত খায় কই ইন্ডিয়া বয়কট করবো, ইন্ডিয়ান বাসে বই থেকে কই ইন্ডিয়া বয়কট করবো, ইন্ডিয়ান ভিসা নিতে যায় আর কই ইন্ডিয়া বয়কট করবো। এগুলো তো ফাতরামি ছাড়া আর কিছু না, এগুলো হাস্যকর। বাংলাদেশের মুসলমানেরা, এই যে বাংলাদেশে যারা পেয়ারা পাকিস্তানি মুসলমান, বাংলাদেশে যারা, এরা নিজেদেরকে হাস্যকর হিসেবে তুলে ধরে, এত তো লজ্জাও নাই, আকলও নাই। এরা যে বেজ্জতি হইতেছে, এদের যে আকল নাই মানুষে জানে, এইটুক বোঝার আকলও তাদের নাই। সারাদিন ভারত বয়কট, ভারত বয়কট, ভারতের পণ্য বয়কট, ভারতের বাসটা বয়কট করুক না দেখি, ভারতের মোটরসাইকেলটা, ওর যে মোটরসাইকেলের, ওর যে পাশার নিচে যার মোটরসাইকেল, ওটা তো ইন্ডিয়ান মোটরসাইকেল, বাদ দেখ না দেখি। চাল খাইতেছে ভারতের, ডাল খাইতেছে ভারতের, পেঁয়াজ খাইতেছে ভারতের, কাঁচামরিচ খাইতেছে ভারতের, আর লতা মুখিটাও খাইতেছে ভারতের, তারপরও কয় ভারত বয়কট, ভারতে করে দেখুক না। এগুলো হাস্যকর, এদের নিয়ে বলতে বলতে আর ভালো লাগে না। এদের যে নির্বুদ্ধিতা, এদের মূর্খতা, এদের অজ্ঞতা, এদের ফাত্রামি, এদের গাউরামি দেখতে দেখতে এখন হাসি পায়, করুণা প্রকাশ করতে ইচ্ছে করে। ভারতে তো খারাপ, সেখানে আবার আম পাঠায়, তাও আবার কি শুভেন্দু অধিকারীর কাছে আম পাঠায়, অধিকারী পাঠাবে, ওই যে পাঠাবে তো, ওই যে যারা উজবেক করবে, যারা অবৈধভাবে গিয়েছে সেগুলো পাঠাবে। মানে আমাদের হায়াও নাই, লজ্জাও নাই। আমি বললাম তো, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের ভারত বিরোধী এবং বাংলাদেশের পেয়ারা পাকিস্তানি, এদের একটু লজ্জা নাই, একটু হায়া নাই। এরা যে কি বলে নিজেরাই জানে না। এরা যে নিজেদের কথা উপর দিক থুতু দিলে নিজের গায়ে পড়ে, এরকম তাদের গায়ে পড়ে, এটা বুঝতেই পারে না তারা। ওই যে একজন তো একটা পরিমাণ সব বলে দিল, কি পরিমাণ রপ্তানি আসতেছে, কি কত হাজার পণ্য, কত হাজার রকম পণ্য আসতেছে, এদের বলে লাভ নাই। ওই যে ঠিকই বলছে, ভারত থেকে চিকিৎসা নিয়ে এসে, ওই যে একজন লিখছে, ভারত থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে এসে ভারতকে গালি দেওয়া তো সাধারণ। ভাই, ভারত থেকে সুস্থ হয়ে আসতে হবে না, ভারতের বেডে, হাসপাতালে বেডে চিকিৎসা নিয়ে ভারতকে গালি দিয়েছিল, আমি নিজে দেখেছি। আমি তাকে বলেছি, আপনি ভারতে এসে ভারতে শুয়ে চিকিৎসা করতেছেন আর ভারতের গালি দেন, এই হলো বাংলাদেশি মুসলমান। শুধু তাই না, সেটা আবার মাগনা চিকিৎসা, মাগনা। ভারতে গিয়ে মাগনা চিকিৎসা করে আসে, আবার ভারতকে গালি দিয়ে আসে। জি, রেয়ার কেস, পশ্চিমবঙ্গে প্রথমে এনকাউন্টার। আমি ব্যক্তিগতভাবে, আমি যেহেতু মানবতাবাদী মানুষ, আমি কোনো হত্যার পক্ষে না। আসামি যেমন ক্রিমিনাল যেমন অপরাধ করুক, এটাও আমি চাই না, তেমনি কোনো ক্রিমিনালকে বিনা বিচারে মেরে ফেলবে, এটাও আমি পক্ষে না। আমি মানবতাবাদী, তাকে আদালতের মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হলে ভালো হতো। তবে কেউ মনে করতেছে যে এটা একেবারে খারাপ হয় নাই, তবে আমি এটার পক্ষে না। সারা বাংলাদেশে হোক আর পৃথিবীর যেখানে হোক, আমি কোনো এনকাউন্টারের পক্ষে না। আমি তো মানবতাবাদী মানুষ হিসেবে থাকতে পারি। ইভেন আমাকেও যদি খুন করে, যেমন আমাকে ভারত বাংলাদেশের মুসলমানেরা মেরে ফেলতে চায় এবং যারা পাকিস্তানপন্থী তারা আমাকে মেরে ফেলতে চায়, তারাও যদি আমাকে মেরেও ফেলে, আমিও বলবো যে তাদের জন্য ফাঁসি না হয়, তাদের জন্য লাইফ টাইম জেল হয়, এনকাউন্টার দেওয়া যেন না দেওয়া হয়, তাদেরকে যেন আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়, সেটা যেটাই দিক, তারা সর্বোচ্চ সাজা দেখ বা দেখ, সেটা আমি, কারণ আমি এনকাউন্টার হয় কি জানেন, ক্রিমিনাল যদি মরে তাহলে তো অন্য কথা, মনে করেন একটা সে ক্রিমিনাল, কোনো সন্দেহ নেই, ওই লোকটা ওই কি যেন মন্ডল, ওর নাম, তাকে এনকাউন্টার দিয়েছে, সে ধর্ষক এবং একটা শিশুকে মেরে ফেলেছে, সে চরম শাস্তি দেওয়া উচিত, কোনো সন্দেহ নেই। কিন্তু এনকাউন্টার হবে কি, ওই যে দেখেন, যেমন যে ছেলেটাকে এই কারণে প্রথমে মেরে ফেলেছে, হুজুকে মানুষ কিলিয়ে ঘুষিয়ে মব করে মেরে ফেলেছে, ছেলেটা তো নির্দোষ। অর্থাৎ আপনি একটা জিনিস খেয়াল করেছেন, একটা ভুলে একটা নির্দোষ ছেলে মারা গেল। এনকাউন্টার যদি আপনি প্র্যাকটিস করা শুরু করেন, এক সময় 10টা ক্রিমিনালের সাথে 2টা ভালো মানুষ মারা যাবে। সেই জন্য আমি এনকাউন্টারের বিপক্ষে। কিন্তু কিছু কিছু সময় এটা জরুরি হয়ে পড়ে, তা না হলে থামানো যায় না, রাশ টেনে ধরা যায় না, জানি রাষ্ট্র এটা করে। যেমন বাংলাদেশে কিন্তু একদা ছিনতাই, ঢাকা শহরে কিন্তু ছিনতাই কমে গেছিল, সেখানে না এটা বলা যাবে না ছিনতাই কিভাবে বাংলাদেশ পুলিশ বন্ধ করেছে, ওটা কারণ কিছু কিছু বিষয় আছে জানলেও বলা যাবে না। সেখানেও কিন্তু কিছু কাজ করেছিল বাংলাদেশ পুলিশ, যেটা আসলে আইনত হয় না, মানবাধিকারের উপর না, এমন কিছু স্টেপ নিয়েছিল বাংলাদেশে, ছিনতাই কমে গিয়েছিল। ওগুলো আমি বলতে পারবো না, কারণ কোনো কিছু জানলে যদি বলি এটা আমাকে কোর্টে দাঁড়াতে হবে, বলতে হবে, আমাকে যে কেউ কোর্টে সমনজারি করতে পারে, জানলেও অনেক কিছু বলা যায় না। যাই হোক, এটা বন্ধ করেছিল, এটা আমি একজন ওসির কাছে শুনেছি কিভাবে, অর্থাৎ তারা মানে দেখলো যে ছিনতাইকারীদের ধরলেই সরে যায়, ধরলেই ছাড়িয়ে নিয়ে যায়,
তারপরে তারা বিশেষ কৌশল নিয়েছিল। সেই কৌশলের পরে ছিনতাইকারীরা ভয়ে ঢাকা শহর ছেড়ে দেওয়া শুরু করেছিল। কিন্তু কে কিভাবে সেটা বলবো না। তো এনকাউন্টারটাও এরকম এনকাউন্টার করছে যাতে মানুষ ভয় পায়। আর শুভেন্দু অধিকারী বলেছিলেন এর আগে, ক্ষমতা আসার আগে, যে ধরবে আর খরচের খাতায় দিয়ে দিবে বলেছিলেন তিনি সেটা করেছেন। তবে আমি আবারও বলি, আমাকে যদি মানে কাজটা কতটুকু ভালো মন্দ হয়েছে, বেশিরভাগ মানুষ সমর্থন করেছে এনকাউন্টার। কিন্তু মজার বিষয় হলো উনি কিন্তু এবার হিন্দুকে এনকাউন্টার করেছেন। এটা হিন্দু যদি মুসলমানরা করতো তাইলে কিন্তু এতক্ষণের বিরোধিতার জন্য পুরো পশ্চিমবঙ্গ নেমে যেত। কিন্তু একটা হিন্দুকে এনকাউন্টার করেছে, এর জন্য কেউ প্রতিবাদ করতেছে না, কেউ শুভকামনা করতেছে। একটা জিনিস খেয়াল করেছেন, যিনি কথাটা মনে করে তার পরিবার কি বলেছে দেখেছেন? যাকে এনকাউন্টার দেওয়া হয়েছে তার পরিবার কি বলেছে? বলেছে আমার ছেলে অন্যায় করেছে, সরকার শাস্তি দিয়েছে, ফিনিশড। কিন্তু যদি এটা মুসলমান হইতো তাহলে কিন্তু ভিকটিম গেম খেলতো, বলতো আমার পোলা মুসলমান তাই আমাকে মেরে ফেলেছে। এইখানে একজন হিন্দু গার্ডিয়ান, আমি সেই গার্ডিয়ানকে স্যালুট করব যে আপনি বলেছেন যে আপনার ছেলে অপরাধী, তার শাস্তি হয়েছে। শাস্তিটা যদিও আইনগত হয় নাই, আইনি প্রক্রিয়া হয় নাই, সেটা বিতর্ক আছে, আমিও মনে করি বিতর্ক আছে। কিন্তু তার মা কিন্তু বলেছে আমার ছেলের শাস্তি হয়েছে, ভালো হয়েছে, এমনকি তার লাশ পর্যন্ত সে নিবে না বলেছে। কিন্তু মুসলমান হইলে এই লাশও নিত, কাঁধে নিয়ে মিছিল করতো, কব্বরের মধ্যে আবার কেমিক্যাল দিয়ে রেখে দিত যে 5 বছর পরে তুই আবার মামলা করবো। কত কথা বলতো, কত কলম লেখা হইতো, এটাও সত্য। তো প্রিয় দর্শক, আপনি যে কথাটা বলেছেন, আমি আবার কোনো মানে আইন বহির্ভূত কোনো কিছু এটা আমি সমর্থন করি না। ভারত ছাড়া বাংলাদেশের পক্ষে চলা সম্ভবই না, কোনো অবস্থাতেই সম্ভব না। এবং এটা আমি বলেছি যে যদি 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 আমেরিকার সাথে পাঙ্গা নেয় বাংলাদেশ 3 বেলার জায়গায় 1 বেলা খাবার কম পড়বে, 2 বেলা খাবে। যদি মিডল ইস্টের সাথে পাঙ্গা নেয় ভারতের আরো 1 বেলা খাবার কমে যাবে, দিনে 1 বার খায় ব্যস্ত। ফাইন বলছেন, চমৎকার বলেছেন। তাহলে বলতে হয় কাপড় চোপড় না পড়লে তো চলবে না। আপনি কেমন চলছেন তার একটা উদাহরণ দেয়। কয় কিরে তোরা যদি নাক মুখ ঘুষায় কয়টা খাইতে পারবি? 2-3টা ঘুষি খাইতে পারবো। হাত বান্ধে যদি ঘুষায় তাহলে যত ইচ্ছা তত। তা আপনি এতদিন পান নাই, আপনাকে দেয় নাই বলে আপনি নেন নাই। আপনার পরিস্থিতি কি, দেশের অবস্থা দেখতেই আছেন, দেশের কি অবস্থা, দেশের কি ভয়াবহ অবস্থা। সারা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা কি আপনি জানেন না, আমি জানি না। আজকেও তো ব্যবসায়ীদের সাথে কথা হলো, এমনকি একজন আওয়ামী লীগের পক্ষের লোক না, আওয়ামী লীগের লোক তো ব্যবসা করতেই পারে না, এখন বললো যে দেশে ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা দেশে, চলতে পারুন। করোনা, এখন যদি বলেন যে করোনাকালীন তো চাকরি করতে হয় নাই, অফিস যায় নাই, দেশ চলে নাই, করোনাকালীন চাকরি করি নেই, চলে নাই, তো চলেন, সব বন্ধ করে দেন, এখনো শাটডাউন দেন। ওই যুক্তিতে তাহলে কিছুই করার দরকার নেই। তো কোনো কিছু না করলে কোনো কিছু ঠেকে থাকবে না, কোনো সন্দেহ নাই। কিন্তু দেশের অবস্থা কি হবে? আফগানিস্তান সারা পৃথিবীর সাথে সম্পর্ক নাই, আফগানিস্তান চলতেছে না, চলতেছে। বাচ্চাকে নিজের বাচ্চা নিজের বিক্রি করে ভাত খাইতে হইতেছে, চলতে পারবে না কেন? চলতেছে। উত্তর কোরিয়া কি চলতেছে না? পৃথিবীর কারোর সাথে উত্তর কোরিয়া চলে না, পাকিস্তান কি চলে না? ব্যবসা বাণিজ্য না করে বিকারিস্তান চলতেছে না, চলতে পারবেই। বন্ধ করে দেন। যদি এটাই যদি কনফিডেন্ট থাকে যে ভারত ছাড়া আমাদের, ভারতের কূটনৈতিক মিশন বন্ধ করে দেন। ভারতকে বলেন তোমাদের সাথে আমার তো কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, আমরা তোমাদের কাছ থেকে কিছু আমদানি করবো না। কিন্তু আমরা জানি যে জামাতের বাড়িতেও ভারতীয় কসমেটিক পাওয়া যাবে, আর সবচেয়ে ভারত বিরোধী লোকের ঘরেও ভারতীয় গরুর গোস্ত পাওয়া যাবে, সবচেয়ে ভারত বিরোধী ব্যক্তিটির ঘরেও ভারতের চাল ডাল নুন তেল পাওয়া যাবে, কোনো সন্দেহ নেই। সেটাই তো বলতেছি। ভারত, আমি কি বলেছি, ওই যেটা আপনাকে বলতেছিলাম যে আমেরিকার সাথে পাঙ্গা নিলে 3 বেলার জায়গায় 2 বেলা খাবো, ভারতের সাথে আরবের সাথে পাঙ্গা নিলে 3 বেলার জায়গায় 1 বেলা খাবো। কিন্তু ভারতের সাথে পাঙ্গা নিলে 3 বেলায় না খাই থাকতে হবে। জুম্মা নামাজ দাও, আল্লাহ গো এই আমার 1 বেলা খাবার তৌফিক দাও, দোয়া, নতুন দোয়া নাজিল হবে, নতুন দোয়া যুক্ত করতে হবে। ভারতের সাথে লোভনীয় একটা কমেন্ট আছে ফরিদ ভাই, এটা কিন্তু একেবারেই আলোচনায় আনতে হবে। সেটা হচ্ছে ভারতের সব খাই, ভারতের আমের মতো সুমিষ্ট আম আমি কোথাও খাইনি, ভারতে আম পাঠাতে হবে কেন? তিনি বুঝাতে বললেন যে ভারতের যে আম আছে অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত উঁচু মানের আম আছে ভারতে, তারপরও আমাদের দেশ থেকে গিফট হিসেবে আম যাচ্ছে। তো ভারত এই সুমিষ্ট কিছু আম কি আমাদেরকে কখনো গিফট পাঠাতে পারে না? কেন পাঠায় না? আমার তো লোভ হচ্ছে। কিন্তু ওই যে কিছু কিছু মন্ডলের বাড়িতে লোকজন যায় না ভেট দিতে, মন্ডল সাহেব যাতে একটু খুশি থাকে সেই জন্য দিয়েছে। মন্ডল সাহেব তো আর আপনারা পাত্তা দেয় না, আমার পাত্তা দেয় না। আমরা যাবো আম কাঁঠাল নিয়ে, মন্ডল সব পাত্তাই দিতেছে না।
মানে মানে আমরা কি এই তেলবাজি করার জন্যই আম পাঠাচ্ছি, ইলিশ তেলবাজি। পাঠাচ্ছি? তেলবাজি করার জন্য তো ওদেরকে তো আমাদের প্রয়োজন নাই। আমরা তো বলি যে ভারতকে আমরা গুনায় ধরি না। তো আমরা যেহেতু গুনায় ধরি না, কিন্তু আমরা ওই সাফা মুখে বলি এক, কাজ করি আরেক। সাফা মারতে তো ট্যাক্স লাগে না। সাফা মারতে যদি ট্যাক্স লাগতো তাহলে এগুলো বলতো না। মুখে এখন শুনেন, ওই যে আমার ভাবির পোলা নাহিদ বলছে না, ক্ষমতা থাকলে বিএনপি মিলে আসো। এই নাহিদে বলে বিএনপি আওয়ামী লীগ মিলে আসো, এই কথা বললে এখন এর আপনি এই পাগলের আপনি কি বুঝাবেন? বিএনপি আর আওয়ামী লীগ মিলে নাকি নাহিদের এনসিপির সাথে পারবে না। এখন কেউ যদি এটা বলে আপনি তার সাথে কি ফাইট করতে যাবেন? আমি যদি এখন বলি যে আমেরিকার প্রেসিডেন্ট তো আমার সাথে পারবে না, আমি যদি বলি যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তো আমার সাথে পারবে, আমি যদি বলি ইরানের প্রেসিডেন্ট, ইরানের প্রধানমন্ত্রী তো আমার সাথে পারবে না, আমি যদি বলি সৌদি আরবের বাচ্চা তো আমার সাথে পারবে না, তো মানুষ তো আমার মানসিক রোগী করবে। তো এরা হলো মানসিক রোগী। ভারত কিছুই না, ভারত এইটা না। ক্ষমতায় যারা থাকে তারা না বুঝে ভারত কি, যারা যাবে ফাইট করতে তারা না জানে, ওটা জামাত বুঝে, বিএনপি বুঝে। ফরিদ ভাই, এইবার আরো গরম কমেন্ট আছে, সেটা জি। হচ্ছে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে এটা মেনে নিয়ে কথা বলুন। এখন এরকম ফাত্রা বক্তব্য যদি কেউ দেয়, কিছু করার নাই। এতে না আছে আকল, আল্লাহ তোদের আকল দেয়ই নেই। এলে মাদ্রাসা সাপ কিছু ব্যাকল পাগল ছাগল আছে, এরা এই ধরনের বক্তব্য দেয়। ফরিদ ভাই, এদের কোনো ধারণাই নাই আপনাকে আওয়ামী লীগ। স্মরণ করায়, আজকে আমি এদের আওয়ামী লীগ সম্পর্কে ধারণাই নেই। ভিডিওটা এখন দেখাতে একটু সময় লাগবে। যে আমি একটু শেষ কথা। করি, আমি বলতেছি, আমি একটু বলি, যাকে 85,000 সেনাবাহিনী, জামাত তারপরে শিবির, বিএনপি, ছাত্রদল মিলে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য মারে নামে, নেটো বাহিনী আনাবাদ হয়, তারপর আওয়ামী লীগ কিছুই নেই। মানে এই ধরনের কথা এদের কি বলবো? অথচ এই কিন্তু এর পরিচয়টা যদি পাইতাম, একে এর লাইভে নিয়ে আসেন, তাইলে কিছু বলতাম, তাইলে বোঝা যেত। হইতে পারে এ আওয়ামী লীগের লুঙ্গি নিচে একথা পলাইছিল, আমার আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের লুঙ্গি নিচেই পালাবে। জি বলেন, ফরহাদ মাজার সম্পর্কে কি যেন বলতেছে। ফরহাদ মাঝহারের একটা সাক্ষাৎকার বাংলাদেশের টিভিতে, তিনি বলছেন বিএনপি কোনো দলই না। দলে বিএনপি কোনো রাজনৈতিক ওনার দলই না বক্তব্য বলতে। হলো বাংলাদেশে দুটো দল আছে, একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো জামাত। জামাত। অর্থাৎ বিএনপি কে টোটালি তিনি অমিট করে দিয়েছেন, জি দিচ্ছেন যে ওদের কোনো নীতি নেই, আদর্শ নেই, পররাষ্ট্র নীতি নেই, কোনো ভিশন নেই, কোনো মিশন নেই, জাস্ট জনসমর্থন আছে, ক্ষমতায় বসে যায়। কিন্তু ভিশন, মিশন সবকিছু যে দুটো দলের আছে, সেটা একটা হলো আওয়ামী লীগ, একটা হলো জামাত। এখন প্রশ্ন হলো, এই যে ফরহাদ মজহার যারা আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়ে দিল, সেই লোক হঠাৎ করে এসে দুদিন আগে আওয়ামী লীগকে আবার আলোচনায় নিয়ে আসার কারণ কি ফরিদ ভাই? এগুলা না, কারণ হলো জামাত তার একে দিয়ে জামাত তার মার্কেট তৈরি করতেছে। এই যে একটা কথা বললো, যাতে একটা শ্রেণী মনে করে হে জামাত আছে আর আওয়ামী লীগ আছে, মানে চালাকির সাথে একটা কথা বললো ফ্রড মাজার। কারণ এ তো আসলে শুনেন, জামাতের কাজ কি, যে প্রথমে বড় দুইটা দলের মধ্যে বিরোধ বাঁধাও, তারপরে ভিতরে প্রবেশ করো। যেমন আওয়ামী লীগ বিএনপির বিরোধ হয়েছে বলেই তো জামাত এখন বিরোধী দলের নেতা হইতে পারছে, নাহলে এদের তো 3টার উপরে সিট নাই। কারণ আওয়ামী লীগ যদি এখন থাকতো, নির্বাচন করতো, আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো। জামাত যদি 77টা সিট পায়, তাহলে আওয়ামী লীগ কতগুলো পাবে? জামাতের খাওয়া থাকতো না। তার জন্য জামাত এই বিরোধ সৃষ্টি করে নতুন নতুন ন্যারেটিভ পয়দা করে ভিতর দিয়ে চলে আসে। এখন আবার পয়দা করতে দেখছেন, আগামীতে তো বিএনপি তো উষ্টা খাবে। আমি আজকে পড়ে দিয়েছি তো, বিএনপি এমন আচার খাবে, বিএনপি কল্পনাও করতে পারতেছে না। তখন জামাত দেখবেন কোনো না কোনো কৌশলে আওয়ামী লীগের সাথে ঐক্য করবে, আওয়ামী লীগের সাথে দাসকত দিয়ে বলবে যে বাবা গো আমার বিরোধী দল বানাও, এ প্রস্তাব দিতে পারে আওয়ামী লীগকে। তখন তারা বলবে এই যে দেখো, এগুলি ন্যারেটিভ আগেই পয়দা করতেছে যে বিএনপি ছাড়া কোনো, আওয়ামী লীগ আর জামাত ছাড়া কোনো দল নাই। কিন্তু কালকে যদি বিএনপি বলে, আমি এটা বহুবার বলেছি, আবার বলি, কালকে শুধু বিএনপি বলবে আমরা জামাতের বাইন তালাক দিলাম, বিএনপি ঘোষণা করবে জামাতকে বাইন তালাক দিলাম, জামাত নামে কোনো দলই থাকবে না বাংলাদেশে, থাকবেই না। দিন শেষে বিএনপি তাদের আসলে, এটা ফরহাদ মাজারের একটা ফাত্রামি করেছে। এই ফরহাদ মাজার তো সেই ফরহাদ মাজার যে বলেছিল যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম, 3% যে দলের সমর্থন, সেই দলের সমালোচনা করা ফ্যাসিজম, আর যেখানে 50% যার সমর্থন আছে সেই দলকে নিষিদ্ধ করা বুঝি গণতন্ত্র। তো এগুলো তারা ন্যারেটিভ পয়দা করতেছে। বললামই তো, এই জামাতের শেষ আশ্রয় বিএনপি, আগামীতে যে উষ্টা খাবে বিএনপিকে তো আওয়ামী লীগ একেবারে ছাই দিয়ে ধরবে।
কেস কি কলে ফেলাবে বিএনপিকে, কারণ বিএনপিকে এইবার ছাড়ছে বলে আর ছাড়বে না, কেস কি কলতে ধরবে একেবারে বিএনপির অস্তিত্ব বিলীন করে ফেলবে এবার। তখন জামাত গিয়ে আবার দেখবেন ওই জামাত বিএনপি এরাই আবার, জামাতেরও তো দেশেই থাকতে দিবে না, তখন এরা দেখবেন ওই বিএনপির ভিতরে আর বিএনপির তো অর্ধেক জামাতই। ফ্রড মাজার কিন্তু এটা বলে নাই যে আদর্শগতভাবে জামাত, বিএনপির অর্ধেক লোক জামাতের আদর্শকে ধারণ করে, তাই তার কাছে মনে হয়েছে যে বিএনপি কোনো রাজনৈতিক দল না। ওইটা একটা আরেক বদমাইশি। আমরা শুধু বলেছিলাম যে বিএনপি রাজনৈতিক দল না, বিএনপি হচ্ছে এন্টি আওয়ামী লীগ প্ল্যাটফর্ম। এর কারণে আমাদেরকে কি গালাগালি শুরু করে বিএনপির লোকজন। এখন ফ্রড মাজারে কিছু বলবে না, কারণ কি এইদিকে আবার বিএনপি জামাতের গুণটাও ভালো। এরা হইলো যে ব্যক্তি তাদের শত্রুকে গালি দেয়, অর্থাৎ যে ব্যক্তি এখন আওয়ামী লীগকে গালি দেয়, যে ব্যক্তি মুক্তিযুদ্ধকে গালি দেয়, যে ব্যক্তি বঙ্গবন্ধুকে গালি দেয়, যে ব্যক্তি 32 নম্বর ভাঙার পক্ষে, যে ব্যক্তি মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের পক্ষে, দেখবেন জামাত বিএনপি তাকে গালি দিবে না, যতই রাগ তাকে গালি দিবে না। তারা গালি দিল না, আপনি দেখেন নাই যে এক ছেলে তারেক রহমানের কুলাঙ্গার বলছে, কুলাঙ্গার বলেছে প্রধানমন্ত্রীকে। একটা দেশের প্রধানমন্ত্রীকে কি কুলাঙ্গার বলা যায়? আমি যে তারেক রহমানকে পছন্দ করি না, তারপরে তো তাকে আমি কুলাঙ্গার বলতে পারি নাই, বলবো কেন, বলা যায় না। এটা আমি বলেছি মুসলেখা প্রধানমন্ত্রী, দাসকদ্দা প্রধানমন্ত্রী, আমি তো কিন্তু কি তাকে কুলাঙ্গার বলেছি যে তারেক রহমান কুলাঙ্গার? কিন্তু তারেক রহমানকে কুলাঙ্গার বলেছে ওই যে কি যেন রাশেদর নাম, ওর বাপ কি যেন শফিউল আলম প্রধান ছিল, কই তাকে তো কিছু বললো না। জামাতের এক নেতা বিএনপিকে বলছে একটা কুলাঙ্গার দল, তারও তো কিছু বলে নাই। কারণ এইদিকে বিএনপি আর জামাত হলো আওয়ামী লীগ বিরোধী দল, তাই তারে কিছু করো না। এদিকে আবার আওয়ামী লীগ ফেল মারে, একটু যদি আওয়ামী লীগের কেউ সমালোচনা করে তাহলে সে তালাক দিয়ে দেয়, ওই এটা চলবে না। কিন্তু জামাতের সাথে আবার সংসার করে, কিন্তু জামা ঘরের ভিতরে আবার জামাত করে, বুঝছেন? আবার একটু সমালোচনা করলে তারা আবার আওয়ামী লীগ দেখতে পারে বা তার এই দেখেন মেজর আখতারুজ্জামান, যাকে এখন আমি নাম দিয়েছি মেজর আখতারুজ্জামান, সে জামাতের কি গালি দেয় নাই, এখন জামাত তার নিয়ে সংসার করতেছে না, জামাত তার সামনে রেখে অতিথি রেখে বক্তব্য দেওয়া হইতেছে না। তারা কিন্তু খাটাইতে পারে, জামাত বিএনপি এই কাজটা করতে পারে। ফরদ মাজার এরা কিছুই বলবে না, কারণ ফরদ মাজারকে দিয়ে যে ন্যারেটিভ পয়দা করতে পারছে, এই তারেক রহমান সারাদিন বললেও কাজ হবে না, জামাতের আমি সারাদিন বললেও কাজ হবে না, কিন্তু এই যে ফরদ মাজার যে একটা কথা বলছে, এই কথাটা মার্কেট খেয়ে গেছে, কিন্তু এরা কিছু বলবে না, কারণ ওই যে আওয়ামী লীগ বিরোধী, ভারত বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, সুতরাং তিনি যা বলেন এরা কিছু বলবে না, এখন বলবে না। কিন্তু এটা যদি আমি বলতাম এই কথাটা যে বিএনপি কোন রাজনৈতিক দলই না, এখানেই দেখতেন, এখানে আইসা আমারে মানে অন্তত 500 গালি দিত, কিন্তু ফ্রড মাজার বলছে ওরা কিছু বলবে না, আপনি এটা নিশ্চিত থাকেন। সামরিক দর্শক, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তার জন্য আপনার আসলে কতটা মায়া হচ্ছে বা তার জন্য আপনার আসলে কতটা মায়া করা উচিত? আপনারা জানেন যে তার এখন যে পারিবারিক অবস্থা, সেই পারিবারিক অবস্থায় পুরো বংশে একমাত্র প্রদীপ রূপে তিনি জীবিত আছেন। তার বাবা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তার আম্মা এই দেশের জন্য তার জীবন যৌবন সবকিছু ত্যাগ করার পরও জীবনের শেষ প্রান্তে এসে জেল, জুলুম, অবিচার, তারপর রাষ্ট্রপ্রতীক নানা রকম অপদস্থ হওয়ার পরে তিনি এতটা রোগাক্রান্ত হয়ে, এতটা অসুস্থ হয়ে পড়েছিলেন যে মৃত্যুর পূর্বক্ষণে বলতে গেলে তিনি মানে কেমন যেন হয়ে গিয়েছিলেন। এ কষ্ট, এ বেদনা কোনো ভুক্তভোগীর পক্ষেও প্রকাশ করা সম্ভব নয়, যেটা বেগম জিয়ার বলেছিলেন। জীবনের শেষ বছরটিতে প্রায় বেশিরভাগ সময় তিনি হাসপাতালে ছিলেন। তারপর হাসপাতালের বহু সময় তিনি দিনের পর দিন তিনি সেখানে জ্ঞানহীন অবস্থায় ছিলেন। আর এই সময়টিতে তার পুত্রবধূ জুবাইদুর রহমান তাকে দেখতে এসেছিলেন এবং তার একমাত্র সন্তান টেকনিক্যাল কারণে হোক, কূটনৈতিক কারণে হোক, রাজনৈতিক কারণে হোক তিনি বাংলাদেশে আসতে পারছিলেন না। সারা বাংলাদেশে যখন সিসি রব পড়ছিল, তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারেক রহমান সাহেব বলতে বাধ্য হন যে আমার মা অসুস্থ, অন্য সবার মতো আমারও খুব ইচ্ছা হয় তাকে দেখতে, তাকে দেখার জন্য দেশে আসতে, কিন্তু দেশে ফেরা আমার একার সিদ্ধান্ত নয়। এই যে তার যে অসহায়ত্ব, এই অসহায়ত্ব কিন্তু সারা দেশের মানুষকে কাঁদিয়েছে। তার একমাত্র ভাই নির্মমভাবে মারা গেছেন অসুস্থ হয়ে, আর সেই অসুস্থের জন্য বলা হয়ে থাকে 1-11 সময়
1/11-এর সময় তার উপর যে নির্মম জুলুম এবং অত্যাচার করা হয়েছে, সেই জুলুম অত্যাচার জনাব আরাফাত রহমান কোকো তিনি ধারণ করতে পারেননি। ওটাতেই তার ধুকে ধুকে তাকে মরতে হয়েছে। এবং তিনি যখন মারা যান, মারা যাওয়ার সময় বাংলাদেশে একটা হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়। তার লাশ যখন আসে তখন বেগম জিয়া কার্যত গৃহবন্দী, এবং তিনি বহুদিন ধরে তার অফিসে আটকা ছিলেন, যেখানে না ছিল পানি, না ছিল বিদ্যুৎ। ওর মধ্যে জিদ করে তিনি সেই অফিসে বসেছিলেন। ঠিক সেই সময়টাতে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয় এবং তিনি বাংলাদেশে তার লাশ আসে। এরকম আপনি যদি চিন্তা করেন জনাব তারেক রহমান সাহেবের জীবনে, সেই যে ট্রাজিক কিং, সেই ট্রাজিক কিং সেটা কি হ্যামলেটের মতো নাকি অন্য কার মতো, সেটা যারা ইতিহাসবেত্তা আছেন তারা বলতে পারবেন। কিন্তু আপনি যদি তার দিকে তাকান তাহলে তার এই ইতিহাসগুলো শুনে তাকে মায়া না করে আপনি পারবেন না। তাকে দেখলে আপনার চিন্তা করলে মায়া হবেন। এবং তার আপন ভাই নাই, ব্রাদার নাই, শ্যালক নাই। মানে আপনজন বলতে যদি প্রথম 5টা চাচাতো ভাই থাকতে হবে, 10টা মামাতো ভাই থাকতে হবে, খালাতো ভাই থাকতে হবে, তারা রাজনীতিতে এস্টাবলিশড হতে হবে, ঠিক সেই জায়গাটাতে তিনি একা, জাস্ট একা। একইভাবে আপনি চিন্তা করেন যে শেখ হাসিনার কথা যদি চিন্তা করেন, আর যাই হোক না কেন তার একটা পরিবার আছে, শেখ পরিবার আছে, সেখানে তার মামা, খালু, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, আপনি যত অভিযোগ করেন না কেন, একেবারে কয়েকশো সমাজে যারা এই বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। তো সেদিক থেকে জনাব তারেক রহমান সাহেব তিনি তার আপনজন বলতে তার কন্যা জাইমা রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, এর বাইরে তো আমি আসলে অন্য যা কিছু দেখি সব কিছুই হলো দলীয় নেতাকর্মী, তারপর দুঃসম্পর্কের আত্মীয় স্বজন, দু একজন বন্ধু বান্ধব বা নতুন জোড়া বন্ধু বান্ধব। ঠিক এমন অবস্থাতে 18 কোটি মানুষের নেতৃত্বের যে আসন, সেই আসনে তিনি বসেছেন। সেই আসনে তিনি বসেছেন, আর যখন তিনি বসেছেন তখন দেশি বিদেশি যে চক্রান্ত, এটি এক্সট্রিম লেভেলে আছে। এখানে 3 ধরনের চক্রান্তকে আমরা ধরতে পারি। প্রথমত হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ একেবারে বিএনপির বলতে গেলে জাত শত্রু, আর বিএনপিও কিন্তু আসলে মূলত আওয়ামী লীগই তাদের শত্রু মনে করে। এদের মধ্যে কেবলই মাত্র প্রতিদ্বন্দ্বিতা নয়, মনস্তাত্ত্বিক অনেকগুলো বিষয় রয়েছে, ঘৃণা রয়েছে, অবিশ্বাস রয়েছে, সন্দেহ রয়েছে, সাইকোলজিক্যাল যেটা মানসিক যে ঈর্ষা সেটা রয়েছে। যেমন শেখ হাসিনা কখনই সে মনে করেন, প্রথমত তিনি মনে করেন যে তার বাবার খুনের সাথে সে জিয়াউর রহমান সাহেব জড়িত। এখন ধরেন একেবারে সত্যের ধারে কাছে, মানে 100% মিথ্যা, কিন্তু দেশের প্রধানতম রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি তিনি মনের মধ্যে গেঁথে রেখেছেন, ওটা থেকে আপনি তাকে সরাবেন কিভাবে? ক্ষমতা তো আপনার আমার হাতে না, আমরা যারা সত্য বলতে চাই বুঝি, ক্ষমতা তো শেখ হাসিনার হাতে। তো তিনি যখন বারবার বলছেন যে খুনি অমুক 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 আর বাবাকে খুন করেছে ইত্যাদি ইত্যাদি, তো ওটার মনস্তাত্ত্বিক ধাক্কাটা আপনি চিন্তা করেন কোথায়। এরপরে 21 আগস্টের গ্রেনেড হামলা, এই পুরো জিনিসটি যারাই করুক, যেই ভাই করুক, কিন্তু শেখ হাসিনা কি মনে করছে, আওয়ামী লীগের লোকজন কি মনে করছে, কাকে তারা দায়ী করছে। ফলে এরকম অসংখ্য ঘটনা, এই যে এখন বাংলাদেশে ধরেন যা কিছু হচ্ছে গত 4 মাসে, গত 2 বছরে আওয়ামী লীগের উপর যা কিছু হচ্ছে, এর পুরোটার জন্য বিশ্বাস করে না আওয়ামী লীগের লোকজন জামাতকে দায়ী করছে না, ইভেন এনসিপিকে তারা দায়ী করছে না। এনসিপির যে সমস্ত লোকজন তাদেরকে মানে এরা বাচ্চা ছেলে চলে আসছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু মূল ক্রোধটা কিন্তু বিএনপির উপরে। আর বিএনপি সেটা জানে, জানার কারণে কি হলো, আওয়ামী লীগকে কিন্তু তারা কোনো ওয়াক ওভার দিতে চাচ্ছে না। আওয়ামী লীগের ফেরার রাস্তা, রাজনীতি করার রাস্তা ক্রমশ তারা সংকুচিত করতে চাচ্ছে, বন্ধ করে দিতে চাচ্ছে। এবং যেটা হয়, আপনি একটা জোয়ার, একটা ঝড়, এটা বাধা সৃষ্টি করতে পারবেন, কিন্তু অল অন এ সাডেন যখন এটা বিস্ফোরণ ঘটে তখন সেখানে একটা সুনামি হয়ে যায়। ফলে আওয়ামী লীগ যদি শেষ হয়ে যায় এটা আলাদা একটা পার্ট, কিন্তু কোনো কারণে বাধার কারণে যদি ফিরে আসে, ওটা ফিরে আসাটা হয়ে যাবে সুনামি। এবং সেই সুনামির যে সমস্ত চাপগুলো এসে তখন যে বিএনপি যে সমস্ত লোকজন বুদ্ধি দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, এদের কাউকে খুঁজে পাবে না, সবাই বলবে সব দোষ তারেক রহমান সাহেবের। এখন যেভাবে ধরেন সবাই বলছে যে আমরা তো কিছুই করিনি, সবই শেখ হাসিনা করেছে।
সেই সালমান কিনেছে, সেই এস আলম কিনেছে। যত রকম কথাবার্তা, তার কাছে আমরা কি কথা বলতে পারছি নাকি, দাঁড়াতে পারছি কিনা? গণভবনে তো আমরা ঢুকতেই পারতাম না। আমরা মধ্যখানে এখন নিরপরাধ ব্যক্তি কিচ্ছু করে নেই, আননেসেসারি শেখ হাসিনার দল করে একবার দুবার মন্ত্রী হয়েছি, খালি সে যেভাবে বলছে এভাবে স্বাক্ষর করছে, সিগনেচার করছি, সব মাল পানি তারা কামাই গেছে। এই কথাগুলো দেখবেন এখন সবাই বলছে। আওয়ামী লীগের একই কথা বিএনপির ক্ষেত্রে কিন্তু বলা হবে। ক্ষমতার ক্ষেত্রে এই যে দেখেন না, ইউনূস সাহেব গেছে, এখন ইউনূস সাহেবের কিচেন ক্যাবিনেটে ঢোকার জন্য কত মানুষের আকুতি ছিল। এখন সবাই বলছে যে না, আমরা কোনো কিচেন ক্যাবিনেটে ছিলাম না, আমরা তার সাথে ছিলামই না, সে তার নিজের ইচ্ছা মতো সব কিছু করেছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখন আমাদের দেশে কি হয়, ক্ষমতা কেন্দ্রিক একটা রাজনীতি আর ক্ষমতার বাইরে গিয়ে আরেকটা রাজনীতি। তো এই যে একটা অবস্থা চলছে, সেই অবস্থার প্রেক্ষিতে যেটা হচ্ছে সেটা হলো ডে বাই ডে তারেক রহমান সাহেব তার যে শত্রুপক্ষ, সেই শত্রুপক্ষের টার্গেটে পরিণত হচ্ছেন। আর এ সকল যখন পরিবেশ পরিস্থিতি হয়, তখন যে ধরনের বন্ধু লাগে, বান্ধব লাগে, সহযোগিতা লাগে, তারপরে যে ধরনের একটা প্রতিরক্ষা বুহু লাগে, বিশ্বস্ত লোকজন লাগে। আপনি অনেক মন্দ কাজ করেও কিন্তু বিশ্বস্ত লোকজন থাকলে আপনি টিকে থাকতে পারবেন। যেমন একজন পাগলা রাজা ছিলেন মোহাম্মদ বিন তুগলক, আমরা যাকে নিয়ে তুগলকি কাণ্ড বলি। কিন্তু তার অনেকগুলো কোয়ালিফাইড জেনারেল ছিল, অনেকগুলো কোয়ালিফাইড মন্ত্রী ছিল। ফলে একটার পর একটা অর্থনৈতিক বিপর্যয়, যুদ্ধ, রাজনীতি পরিবর্তন, হাজারো রকম পলিটিক্যাল ফেইলারের পরও তার যে মিলিটারি পাওয়ার, তিনি ছিলেন অজেয়। একটা যুদ্ধেও তিনি পরাজিত হননি এবং জীবনের শেষ দিন পর্যন্ত শক্ত হাতে তিনি তার তুগলকি কর্মকাণ্ড চালিয়ে যেতে পেরেছিলেন। মোহাম্মদ বিন তুগলক। আর একজন নিষ্ঠুর ব্যক্তি ছিলেন আলাউদ্দিন খিলজি। কিন্তু তার মালিক কাফুরের মতো একজন শক্তিশালী সেনাপতি ছিল। এরকম যদি শেখ হাসিনার এরকম শক্তিশালী লোকজন থাকতো, তার কাছে কিন্তু তার সাথে যারা ছিল সবই এরকম দুর্বল, দালাল, ফড়িয়া টাইপের লোকজন ছিল, ভাড় টাইপের লোকজন ছিল, কাউয়া টাইপের, চড়াই টাইপের লোকজন ছিল, ওরকম ছিল না। কিন্তু এই যে যেটা হলো, তার যে পতনটা হলো, সেই পতনের সময় দেখা গেল তার পক্ষে হুঙ্কার দিয়ে দাঁড়ানোর মতো, শহীদ হওয়ার মতো, বা একজন লোক শেখ হাসিনা বঙ্গবন্ধু তার পরিবারের জন্য রুখে দাঁড়িয়ে জীবন বিসর্জন করেছে, এরকম সিঙ্গেল ঘটনা 18 কোটি মানুষের মধ্যে ঘটেনি, আগামীতে ঘটবে না। তো এর থেকে আসলে তারেক রহমান সাহেবকে শিক্ষা নিতে হবে। কিন্তু তিনি সেই শিক্ষাটা কতটা নেবেন বা নিতে পারবেন, তার চেয়ে বড় ব্যাপার হলো যে সর্বনাশ শেখ হাসিনার জামানায় ঘটেছিল, যে সর্বনাশ ইউনূসের জামানায় ঘটেছিল, সেই সর্বনাশ সুদে আসলে আরো বড় হয়ে আসছে। এবং এখানে অপরাধীদেরকে আপনি কোনো অবস্থাতে বুঝাতে পারছেন না যে অপরাধ কাকে বলে, কত প্রকার এবং কি কি। তারা সেই অপরাধ করে নিজেদেরকে শ্রেষ্ঠতর বলে মনে করছেন। যাই হোক, এখন যেটা হচ্ছে সেটা হলো এই যে জনাব তারেক রহমান সাহেব, তিনি কাজ করে যাচ্ছেন, তার মতো করে কাজ করে যাচ্ছেন, তার মতো স্বাধীনভাবে তিনি ছুটোছুটি করছেন, কখনো চট্টগ্রামে, কখনো গ্রামে, যেখানে সিলেটে শ্বশুরবাড়ি থেকে শুরু করে সব জায়গাতে তিনি অবাধে যাচ্ছেন। সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পে, গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ক্যাম্পে ঢুকে যাচ্ছেন, সেনা সদস্যদের সাথে তিনি মিশছেন, তাদের খাবার খাচ্ছেন, সব কিছু করছেন। কিন্তু আপনি দেখবেন যে তিনি যে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে চলাফেরা করার চেষ্টা করছেন, তার আশেপাশের পাগুলো, তার আশেপাশের হাতগুলো, আশেপাশের মুখগুলো, সেগুলোর অভিব্যক্তি কি? ইজ ইট ফ্রেন্ডলি? ইজ ইট কোঅপারেটিভ? এটা কি বন্ধুত্ব সুলভ? এটা কি সহযোগিতামূলক? এটা কি প্রশংসনীয়? নাকি আমরা যারা দর্শক, আসলে আমরা কিছুই করতে পারবো না, আমরা বলছি আহা, এরকম প্রধানমন্ত্রী আর হয় না, যিনি সেনাবাহিনীর ভিতরে ঢুকে গেলেন, তারপরে সেনাবাহিনীর খাবার খেলেন, প্রশিক্ষণ ক্যাম্পে বসে বসে তিনি সেনা সদস্যের এই দৃশ্য দেখলেন। কিন্তু এটা সেনাবাহিনীর লোকজন কেমন মনে করলো, সেটা হলো মূল বিষয়। হাউ দে অ্যাকসেপ্ট ইট। আমরা তৈরি করলে হবে না, তো ওই বাহিনীর ভিতরে কি অবস্থা আছে সেটা তাকে শতভাগ নিশ্চিত হতে হবে। তিনি খাল কাটতে বিভিন্ন জায়গাতে চলে যাচ্ছেন। এই যে খাল কাটা বা যে কোনো একটা প্রোগ্রামে তিনি উপস্থিত হচ্ছেন, এটা সংশ্লিষ্ট যারা লোকজন আছে তারা কিভাবে নিচ্ছেন? তিনি SSF এর প্রোটোকল ছাড়া একা ঘুরে বেড়াচ্ছেন, জনগণ হাততালি দিচ্ছে, জনগণের হাততালির 2 পয়সার মূল্য নেই। জনগণ সেলফি তুলছে, ওরকম হাজার হাজার সেলফি অনেকের সাথে অনেকে তুলে,
কিন্তু ওটার কোনো মূল্য নেই। এখন এসএসএফ যা রাষ্ট্রীয় বাহিনী বা তার যারা নিরাপত্তা রক্ষা দায়িত্বে নিযুক্ত, তারা এই বিষয়টিকে কিভাবে নিচ্ছে? তারা কি মনে করছে তার নিরাপত্তা ওকে আছে? এসএসএফ থেকে শুরু করে পিজিআর থেকে শুরু করে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, এমনকি তার ব্যক্তিগত সিকিউরিটি গার্ড, তারা কি এই যে প্রধানমন্ত্রীর যে স্বাভাবিক চালচলন, এই স্বাভাবিক চালচলনে খুশি? আমার তো খুশি মনে হচ্ছে না। খোলামেলাই বলছে, আমার কাছে মনে হচ্ছে না যে তার এই সকল কর্মকাণ্ডে যারা দায়িত্বরত আছেন তারা কেউ খুশি। তিনি বিভিন্ন লোককে টেলিফোন করছেন, তাদেরকে ডেকে নিয়ে দাওয়াত খাওয়াচ্ছেন। তারপর যাকে তার ভালো লাগছে তাকে ডেকে নিয়ে তিনি, সেটা বিএনপির হোক, জামাতের হোক, আওয়ামী লীগের হোক, ডাজ নট ম্যাটার, তিনি মনে করছেন যে এই লোকটির সঙ্গে কথা বলা দরকার, তিনি কথা বলছেন। কিন্তু এই লোকগুলো তো তাকে কোনো উপকার করতে পারবে না। আমার সঙ্গে তিনি খুব কথা বললেন, আমার বাসায় দেখা করতে এলেন বা আমাকে দাওয়াত দিলেন, হোয়াটএভার মেবি, এতে তো তার দুই পাশে উপকার হবে না, কোনো উপকার হবে না। কিন্তু আমাকে দাওয়াত করতে গিয়ে তার পাশের যে লোকটি আছে সেটি যদি পার্মানেন্টলি তার প্রতি মনক্ষুণ্ণ হয়, তাহলে আমাকে দাওয়াত না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আগে ঘর সামলাতে হবে। সেই দিক থেকে ওনার আশেপাশে যে ওনার ক্যাবিনেট আছে, কিচেন ক্যাবিনেট আছে, পরিবার আছে, ওনার একান্ত ব্যক্তিগত স্টাফ আছে, এই জায়গাটাতে যে বন্ধন তৈরি করা দরকার, আমরা বাইরে থেকে যতটুকু দেখছি আমার কাছে মনে হচ্ছে না যে এই বন্ধনটা কোনো পারফেকশনের দিকে গিয়েছে। বরং তার যে কর্মকাণ্ড জনগণ প্রশংসা করছে, কিন্তু এই জনগণের প্রশংসা কোনো কাজে আসবে না। কিন্তু তারা যারা একান্ত আপনজন আছেন তারা যদি বিরক্ত হয় যে উনি এইভাবে পড়ছেন, আমার তো কোর্ট পড়তে ইচ্ছে করে, তিনি হঠাৎ করে কথা নয় বার্তা নিয়ে এসে এমপিদের গাড়িটা বন্ধ করে দিলেন, নির্বাচন করেছে আমরা, সারা বছর 17-18 বছর পরিশ্রম করেছি, নির্বাচিত হওয়ার পর একটা প্লট পাবো, একটা গাড়ি পাবো, তাই নিয়ে এসে হঠাৎ করে একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এখন কি হবে? ওনার তো ঠিকই ভালো গাড়ি আছে, আমার তো ভালো গাড়ি না, একটা ট্যাক্স ফ্রি ভালো গাড়ি আনবো, এই কাজটা উনি বাধা দিয়ে দিলেন। এই যে নেতাকর্মীদের মধ্যে যে ক্ষোভ, এটা প্রশমিত করবেন কিভাবে? রাজনীতি এমন একটা কঠিন বিষয়। অনেক সময় রাজা নিজে তার কর্মচারীকে ঘুষ দিতে বাধ্য হতেন। এটা তোহফা না, ঘুষ দিতে বাধ্য হতেন, এবং ঘুষ দিয়ে মানে স্বয়ং রাজা সম্রাট তার প্রাসাদের কর্মচারীদেরকে ঘুষ দিয়ে তিনি অনেক কর্মকাণ্ড করতেন। এত জটিল অবস্থা। এখানে সব জনপ্রিয় জিনিসই কিন্তু জনপ্রিয় নয়, সব সঠিক জিনিস আসলে শেষ পর্যন্ত সঠিক ফলাফল বয়ে নিয়ে আসে না। তো সেই দিক থেকে যেটি হচ্ছে সেটি হলো যে এই যে জনাব তারেক রহমান সাহেব এখন যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি হয়তো আন্তরিকতা নিয়েই করছেন, হয়তো চিন্তা ভাবনা করেই করছেন, তার বিবেচনা যেটা ভালো মনে হয় সেটাই করছেন, কিন্তু এটার যে আউটপুট, সেই আউটপুটে আশেপাশের লোকের মধ্যে নানা রকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তার নিরাপত্তা নিয়ে অনেকেই চিন্তিত, তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনেকেই চিন্তিত, তার যে প্ল্যান এবং পরিকল্পনা নিয়ে কোনো সুদূর প্রসারী যে ভালো ফলাফল, এগুলো গত 4 মাসে এখনো পর্যন্ত ফুটে ওঠেনি। সেই অবস্থাতে এই যে তার যে সহজ সরল অভিব্যক্তি, এটার জন্য মায়া করা ছাড়া আপনার বা আমার কি বা করার আছে? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।